গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ক্লাসিপ এবং মিসলিনিয়াসের এক্সামটা আছে তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 62 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ এর আগে আমরা অলরেডি কিন্তু 61টা জিকেজিএস এর উপর থেকে ক্লাস কভার করে নিয়েছি। না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক তোমাদের সামনে শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রত্যেকের আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকছে যে কেউ কিন্তু ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু এক্সামের জন্য তোমাদের বেনিফিট হবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল, এগ্রিকালচারের ওপরে জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পড়িয়েছি এর আগের 61টা যে ক্লাস হয়ে গেছে তার মধ্যে। তো অ্যান্সার হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোশ্চেন দিতে পারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন এখানে প্রসঙ্গ এসছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় কি 5 ইয়ার প্ল্যান। তো এখানে আমি শর্টে লিখছি FYP, 5 ইয়ার প্ল্যান। তো কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে শুরু হয়েছিল? তো 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, এবং নামেই পঞ্চবার্ষিকী আছে, অর্থাৎ 51 থেকে শুরু হলে তার সাথে 5 যোগ করে 1956 পর্যন্ত কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল। কোশ্চেন দেবে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়, বা কোশ্চেন দেবে যে হ্যারোড ডোমার মডেল, হ্যারোড ডোমার মডেল বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? টু ডেভেলপ এগ্রিকালচার সেক্টর, টু ডেভেলপ এগ্রিকালচার সেক্টর, অর্থাৎ কৃষি ক্ষেত্রকে ডেভেলপ করা ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য। চলে আসো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এর ঠিক পরেই শুরু হয়েছিল। তো 1956 থেকে শুরু হয়েছে 5 বছরের জন্য, তো 1961 পর্যন্ত। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়? পিসি মহালানোবিশ মডেল। তো কোশ্চেন দেবে তোমাদের এক্সামে যে পিসি মহালানোবিশ মডেল বলা হয় কোন 5 ইয়ার প্ল্যানকে? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অর্থাৎ শিল্প যে সমস্ত ক্ষেত্রগুলো ইন্ডাস্ট্রিয়াল, সেই সেক্টরগুলোকে ডেভেলপ করা ছিল কিন্তু এর লক্ষ্য। নেক্সট ইম্পর্টেন্ট হলো থার্ড 5 ইয়ার প্ল্যান। টোটাল 5 ইয়ার প্ল্যানের সংখ্যা যদি কোশ্চেন দেয়, টোটাল 5 ইয়ার প্ল্যান কটা? 12টা। তো 12টার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, সেগুলো এখানে নোট করাচ্ছি। পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একটা ক্লাসে তোমাদের নোট ডাউন করানো হবে। তো এখান থেকে লেখো যে থার্ড 5 ইয়ার প্ল্যান কবে চালু হয়েছিল? জাস্ট এর পরেই 1961 থেকে 1966 পর্যন্ত মেয়াদকাল ছিল, এবং এই 5 ইয়ার প্ল্যানটা কিন্তু ততটাই সাকসেসফুল হয়নি, এটা ফ্লপ হয়েছে। এবং এই 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়? বলা হয় গাডগিল যোজনা। কোশ্চেন দিয়েছিল তোমাদের, রেলের ফেভারিট কোশ্চেন ছিল যে হ্যারোড ডোমার মডেল, যে রেলের বলতে এই লাস্ট যে আরআরবি গ্রুপ ডি এবং আরআরসি এনটিপিসি যে এক্সামগুলো হয়েছে লাস্টে, তো সেই এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে হ্যারোড ডোমার মডেল নামে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, গাডগিল যোজনা বা পিসি মহালানোবিশ নামে কোন 5 ইয়ার প্ল্যান পরিচিত। তো এগুলো কিন্তু অবশ্যই এখান থেকে মনে রাখবে। এক্ষুনি বললাম যে টোটাল 5 ইয়ার প্ল্যানের সংখ্যা কটা? টোটাল 5 ইয়ার প্ল্যান কটা? টোটাল 5 ইয়ার প্ল্যানের সংখ্যা 12টা হলো টোটাল 5 ইয়ার প্ল্যান। তো 12 নম্বর যে 5 ইয়ার প্ল্যানটা, 12 5 ইয়ার প্ল্যান, 12 5 ইয়ার প্ল্যান, এটা লাগু হয়েছিল কবে? 2012তে লাগু হয়েছিল, 2017 পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু এর মাঝখানে এটাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়, এবং এই টোটাল 5 ইয়ার প্ল্যানটাকে তুলে দিয়ে নিয়ে আসা হয় আরেকটা নতুন সংস্থা, যার নাম কি? নীতি আয়োগ। নীতি আয়োগ। এই নীতি আয়োগের যদি কোশ্চেন দেয়, নীতি আয়োগের হেড কে? নীতি আয়োগের চেয়ারম্যান পদে কে আছেন?
তো মনে রাখবে নীতি আয়োগের চেয়ারম্যান পদে তিনি থাকবেন যিনি তৎকালীন প্রাইম মিনিস্টার। তো নীতি আয়োগ কবে লাগু হয়েছিল এটাও এক্সামে কোশ্চেন দিয়েছে, এক্সাক্ট ডেট মনে রাখতে হবে 1 জানুয়ারি 2015। তো 1 জানুয়ারি 2015 থেকে আজকের টিল ডেট পর্যন্ত এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী আছেন কে? নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদী নীতি আয়োগের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। কোশ্চেন দেবে ভাইস চেয়ারম্যান পদে বর্তমানে কে নিযুক্ত আছেন? সুমন বেরি। আর আরেকটা কোশ্চেন দেবে নীতি আয়োগের সিইও পদে কে নিযুক্ত আছেন বর্তমানে? BVR সুব্রমণিয়াম বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। আচ্ছা, এখান থেকে আরেকটা 5 ইয়ার প্ল্যান ইম্পর্টেন্ট, সেটা হলো অষ্টম 5 ইয়ার প্ল্যান, 8 5 ইয়ার প্ল্যান। 8 5 ইয়ার প্ল্যান লাগু হয়েছিল 1992 থেকে 5 বছরের জন্য 97 পর্যন্ত। এর ইম্পর্টেন্স কি? এই যে 5 ইয়ার প্ল্যান, এই 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য ছিল এলপিজি রিফর্মস। এলপিজি রিফর্মস বলতে যে বাড়িতে যে রান্নার গ্যাস এলপিজি, সেই এলপিজি না, এর নাম মানে এলপিজির কিন্তু ফুল ফর্ম একটা আলাদা আছে। তো যেখানে এল ফর কি? এল ফর হলো লিবারালাইজেশন, লিবারালাইজেশন। পি ফর হলো প্রাইভেটাইজেশন, প্রাইভেটাইজেশন। অ্যান্ড জি ফর কি? গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন। তো এলপিজি রিফর্মস আনা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? এক্সামে কোশ্চেন দেবে, তো মনে রাখবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, যেখানে এলপিজির ফুল ফর্ম হলো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে এই যে একটা পয়েন্টগুলো তোমাদের লেখানো হলো, প্রত্যেকটা ক্লাসেই বারবার বলি এগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করবে, পিডিএফে ডাউনলোড করতে পারবে না। পিডিএফ কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে বা কোনগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে? শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই পিডিএফ আকারে পেয়ে যাবে। তো পিডিএফে ডাউনলোড করার জন্য বা কিভাবে ডাউনলোড করবে তার জন্য কোন গ্রুপে যুক্ত হবে তো সেটা বলে দিচ্ছি। তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে তোমাদের কিন্তু পিডিএফ এর যে গ্রুপ আছে তার লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে বা আজকে যে ক্লাসটা দেখছো বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে সেই গ্রুপ থেকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? আহ্বান করেন ভারতের রাষ্ট্রপতি। তো এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন পড়াবো। তো যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কনফিউজ হয় সেটা কি? সেটা হলো জয়েন্ট সেশন নিয়ে। তো তার আগে কিছুটা আলোচনা করে নিই যে ভারতের যে সংসদের যে অধিবেশনগুলো, এই অধিবেশনের আহ্বান করার দায়িত্ব কার হাতে থাকে? দায়িত্ব থাকে রাষ্ট্রপতির হাতে। এবং অধিবেশন যদি বলে যে ভারতে কটা অধিবেশন হয়, কটা সেশন হয়, তো 3টে অধিবেশন হয়ে থাকে, 3টে সেশন হয়ে থাকে। দেখবে তোমরা প্রত্যেক বছরে 3বার সেশন হয়। কবার? 3বার। সব থেকে বড় সেশনের নাম কি? কোশ্চেন দেয় যে বা দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে দেখতে হবে যে ভারতের যে সেশনগুলো হয় পার্লামেন্টের সংসদে তার মধ্যে সব থেকে বড় সেশনের নাম কি? তো সব থেকে বড় সেশন হলো বাজেট সেশন। সব থেকে বড় সেশন হলো বাজেট সেশন, বাজেট সেশন। তার বাজেট সেশনের পরে নেক্সট যে সেশনটা হয় কি? মনসুন সেশন, মনসুন সেশন, মনসুন সেশন। এবং মনসুন সেশনের পরে নভেম্বর মাসের দিকে দেখবে আরেকটা সেশন হয়, সেটা কি? সেটা হলো শীতকালীন অধিবেশন বাংলাতে বললে, এবং ইংলিশে বললে উইন্টার সেশন। এবং উইন্টার সেশনটা কিন্তু সব থেকে ছোট সেশন, সব থেকে ছোট সেশন। সংবিধানে তাই বলা আছে যে সাপোজ ধরো কোনো কারণে মনসুন সেশনটা হলো না, তো তখন কি বলা আছে যে 6 মাসের মধ্যে কিন্তু পরবর্তী সেশন, সাপোজ কোনো একটা সেশন যদি জানুয়ারি মাসে হয়, তো জানুয়ারি মাস থেকে 6 মাসের মধ্যে কিন্তু আরেকটা সেশন কন্ডাক্ট করাতে হবে। তো কোশ্চেন লিখে রাখো যে দুটো সেশনের মধ্যে ব্যবধান কত মাস? কোশ্চেন দেবে যে দুটো সেশনের মধ্যে, দুটো অধিবেশনের মধ্যে, দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান, ম্যাক্সিমাম ব্যবধান কত মাসের হয়? 6 মান্থ, 6 মাসের হয়। কোশ্চেন এক্সামে দিয়েছিল, মনে রাখবে এখান থেকে। আরেকটা যেটা ফার্স্টেই একটু আগেই বলছিলাম যে
কি জয়েন্ট সেশনের ব্যাপারে। জয়েন্ট সেশনটা থেকে কোশ্চেন দেয় যে জয়েন্ট সেশনের ব্যাপারে কোন আর্টিকেলে বলা আছে। যৌথ অধিবেশন, বাংলাতে বলবো যৌথ অধিবেশন। কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নম্বর 108-এ বলা আছে জয়েন্ট সেশনের কথা। এই জয়েন্ট সেশন থেকে দুটো কোশ্চেন দেয়। জয়েন্ট সেশন বলতে কি লোকসভা এবং রাজ্যসভার মিলিত একটা অধিবেশন, যৌথ অধিবেশন। তো এই জয়েন্ট সেশনের জন্য আহ্বান কে করবে, মানে কে ডাকবে, আর এই জয়েন্ট সেশনটা পরিচালনা কে করবে, দুটোই কিন্তু এক্সাম হলে গিয়ে কনফিউজিং হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের। মনে রাখবে আহ্বান করবে কে? আহ্বান করবে ভারতের রাষ্ট্রপতি, সে কিন্তু এই সেশনটার আহ্বান করবে, ডাকবে। কিন্তু পরিচালনা করবে লোকসভার স্পিকার অফ লোকসভার স্পিকার কিন্তু পরিচালনা করবে জয়েন্ট সেশনের যে অধিবেশনটা। নেক্সট কোশ্চেন চলে আসো, বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা হতে পারে কত? ম্যাক্সিমাম। তো এখান থেকে লিখে নিতে পারো যে বিধানসভার ম্যাক্সিমাম সিট আর মিনিমাম সিট কত হওয়া প্রয়োজন। তো ম্যাক্সিমাম 500 পর্যন্ত হতে পারে, 500-এর বেশি কিন্তু হবে না। আর মিনিমাম 60টা কিন্তু সিট হতে হবে। তো মিনিমাম সিট যদি 60-এর কম হয় তাহলেও কিন্তু বিধানসভা গঠন করা যাবে না। ম্যাক্সিমাম 500-র বেশি কিন্তু হতে পারবে না। কোশ্চেনটা কিন্তু মনে রাখবে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি, সর্বাধিক 500টা হতে পারে, 500 একটা কিন্তু হবে না, মানে 500-র এক্সেস কিন্তু হবে না। তো ম্যাক্সিমাম 500, মিনিমাম 60-এর কম কিন্তু হতে পারে না। নেক্সট এখান থেকে একটা কোশ্চেন তোমরা লিখে নাও। কোশ্চেন দেবে যে ভারতে সব থেকে বেশি বিধানসভা সিট কোন রাজ্যে? ভারতে সব থেকে বেশি বিধানসভার ভিএস লিখলাম, বিধানসভা এর সিট বেশি কোথায়, কোন রাজ্যে? তো মনে রাখবে উত্তরপ্রদেশের সব থেকে কিন্তু বিধানসভার সিট সংখ্যা বেশি। এর পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে আমরা যে রাজ্যে বাস করছি ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা সিটের সংখ্যা কটা? ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার সিটের সংখ্যা কটা? তো ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার সিটের সংখ্যা হলো 294। 2026-এ আবার বিধানসভার ইলেকশন হবে, লাস্ট হয়েছিল 2021-এ। তো তার সিটের সংখ্যা কটা? 294। আচ্ছা, সিটের প্রসঙ্গ যেহেতু এসে, তাহলে সংসদের অর্থাৎ পার্লামেন্টের যে দুটো সদন আছে, একটা আছে রাজ্যসভা আর একটা আছে লোকসভা। তো রাজ্যসভার যদি কোশ্চেন দেয় যে ম্যাক্সিমাম সিট সংখ্যা কটা হতে পারে, তো ম্যাক্সিমাম সিট সংখ্যা হবে রাজ্যসভার 250টা। 250টা কিভাবে ব্রেক করা হয়? দুটো ভাগে, 238 প্লাস 12। 238টা কি? 238টা হলো ইলেক্টেড, আর 12টা কি হবে? 12টা হবে নমিনেটেড। 238টা হবে ইলেক্টেড, 212টা হবে নমিনেটেড। রাজ্যসভার ক্ষেত্রে যদি কোশ্চেন দেয় যে এখন বর্তমান কটা সিট আছে রাজ্যসভায়, কতটা সিট ফুলফিল আছে, তো মনে রাখবে এখন বর্তমান সিট ফুলফিল আছে 245টা সিট কিন্তু ফুলফিল আছে, যার মধ্যে 233টা ইলেক্টেড এবং 12টা হলো কি নমিনেটেড। কোশ্চেনটা কিন্তু মনে রাখবে। কোশ্চেন কি দিচ্ছে সেটা দেখবে যে ম্যাক্সিমাম সিট সংখ্যা জানতে চাইছে, সর্বাধিক আসন সংখ্যা জানতে চাইছে, না বর্তমানে সিট সংখ্যা জানতে চাইছে। বর্তমান বললে হবে 245টা, আর ম্যাক্সিমাম বললে হয়ে যাবে কত? 250টা। লোকসভার যদি কোশ্চেন দেয় যে লোকসভার ম্যাক্সিমাম সিট সংখ্যা কটা, তো লোকসভার ম্যাক্সিমাম সিট সংখ্যা 552টা। এটা অনেক বইতে দেখতে পাবে, যেটা এখন কিন্তু উঠে গেছে। কারণ কি? কারণটা একটু পরে বলছি, কারণটা আগে জেনে নাও যে ম্যাক্সিমাম সিট সংখ্যা কটা লোকসভার। তো লোকসভার বর্তমানে ম্যাক্সিমাম সিট সংখ্যা হলো 550টা, ম্যাক্সিমাম সিট, সর্বাধিক আসন সংখ্যা। এটাও দুটো ভাগে ব্রেক করা হয়েছে, 530 প্লাস হলো 20। 530টা আসবে রাজ্য থেকে, স্টেট থেকে, আর 20টা আসবে ইউনিয়ন টেরিটরি থেকে। এছাড়া এর আগে
আরো দুটো সিট কিন্তু ছিল লোকসভাতে, যেটাকে কিন্তু তুলে দেওয়া হয়েছে, এখন বর্তমানে নেই। সেই দুটো সিট কি ছিল? অ্যাংলো ইন্ডিয়ান সিট ছিল। তো এখন যদি কোশ্চেন দেয় যে লোকসভার সর্বাধিক আসন সংখ্যা কটা, তো মনে রাখবে 550টা, যার মধ্যে 530টা স্টেট এবং 20টা ইউটি থেকে আসবে। এক্সামে কোশ্চেন কিন্তু যদি হার্ড লেভেলের করে, তো এখান থেকেও কোশ্চেন দিতে পারে যে লোকসভার যে ম্যাক্সিমাম আসন সংখ্যা, তার মধ্যে কটা আসন থেকে, আসনের সিট থেকে বা আসবে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতগুলো সিট বরাদ্দ আছে। তো মনে রাখবে 20টা সিট কিন্তু বরাদ্দ আছে। নেক্সট কোশ্চেন, প্রথম ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, বহুবার এক্সামে কোশ্চেনটা দিয়েছে। তো প্রথম নাগরিকত্ব আইন লাগু হয় 1955, 1955 সালে কিন্তু লাগু হয়। ভারতের যে সংবিধান আছে, সেই সংবিধানে নাগরিকত্বের ব্যাপারে কত নম্বর আর্টিকেলে বলা আছে? তো মনে রাখবে আর্টিকেল নাম্বার 5 থেকে আর্টিকেল নাম্বার 11 পর্যন্ত বলা আছে নাগরিকত্বের ব্যাপারে, সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে। এবং এটা কত নাম্বার পার্টে আলোচনা আছে? তো পার্ট নাম্বার 2তে কিন্তু এটার ব্যাপারে আলোচনা আছে। যদি কোশ্চেন দেয় যে ভারতের যে নাগরিকত্ব, ভারতের যে সিটিজেনশিপ, এই ভারতের সিটিজেনশিপ কি প্রকৃতির? তো মনে রাখবে ভারতের সিটিজেনশিপ কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ, এটা কিন্তু মনে রাখবে। এবং এই সিঙ্গেল সিটিজেনশিপের যে ধারণাটা, এটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? টেকেন ফ্রম ইউনাইটেড কিংডম, ইউকে, ব্রিটেন থেকে কিন্তু আমরা এটা নিয়েছি, সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্টটা। আচ্ছা, এখানে সিটিজেনশিপের যে আর্টিকেলগুলো আছে 5 থেকে 11 পর্যন্ত একটু ছোটভাবে এখান থেকে আলোচনা করে দেবো, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোন আর্টিকেলে কি বলা আছে। তো আর্টিকেল 5 খেয়াল করো, আর্টিকেল 5-এ কি বলা আছে? বলা আছে, আমি মুখে বলছি, এখানে লেখাচ্ছি না, তো একটু ভালোভাবে কেয়ারফুলি শুনবে। আর্টিকেল 5-এ বলা আছে যে সংবিধানের প্রাথমিক দিন থেকে নাগরিকতা দেওয়া হবে, সংবিধানের প্রাথমিক দিন থেকে কিন্তু নাগরিকতা দেওয়া হবে, বলা আছে আর্টিকেল 5-এ। আর্টিকেল 6-এ কি বলা আছে? আর্টিকেল নাম্বার 6-এ বলা আছে, আর্টিকেল নাম্বার 6 কি বলা আছে? বলা আছে যে বিভাজনের পর, বিভাজন হয়েছিল 1947 সালে। তো 1947 সালে বিভাজনের পর 1947 যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল, সেই লোকদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। এবং সেখানে ডেট একটা মেনশন আছে, 19 এপ্রিল 1948। এই 19 এপ্রিল 1948-এর আগে যারা পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে, আগে পাক থেকে ইন্ডিয়ায় যারা এসছে, পাকিস্তান থেকে ইন্ডিয়ায় যারা এসছে, তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, আর্টিকেল নাম্বার 6-এ বলা আছে। ডেটটা মনে রাখবে, 19 এপ্রিল 1948-এর আগে কিন্তু আসতে হবে। আর্টিকেল 7-এ কি বলা আছে? বলা আছে পয়লা মার্চ 1947 এর পরে পাকিস্তানে যাওয়া যে সমস্ত লোকজন, মানে ভারত থেকে পাকিস্তানে যারা চলে গিয়েছিল, পাকিস্তানে যাওয়া লোকজন পুনরায় যদি আবার ভারতে আসতে চাইলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ 1 মার্চ 1947-এর পরে যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিল, তারা পুনরায় যদি আবার ভারতে ফিরে আসতে চায় বা ভারতে ফিরে আসে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আর্টিকেল 7-এ বলা আছে। আর্টিকেল নাম্বার 8, আর্টিকেল 8-এ কি বলা হয়েছে? বলা হয়েছে ভারতের বাইরে অর্থাৎ বিদেশে যদি কোনো ব্যক্তির বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা জন্মগ্রহণ করতেই পারে, কারণ কেউ চাকরি সূত্রে বা কোনো কর্মসূত্রে বিদেশে থাকতে পারে। তো বিদেশে যদি কেউ থাকে এবং সেই বিদেশে যদি তার কোনো বেবি হয়, কোনো যদি চাইল্ড হয়, তার যদি কোনো বাচ্চা হয়, তাহলে বাচ্চা জন্ম নিলেও সেই বাচ্চা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে, ভারতের নাগরিকত্ব কিন্তু সে পাবে। কারণ কি? তার বাবা মা ভারতীয় যদি হয়ে থাকেন, এটাই কন্ডিশন। তো বিদেশে জন্মগ্রহণ করলেও সেই বাচ্চাটা ভারতের নাগরিকত্ব পাবে।
আর্টিকেল নাম্বার 9 কি বলা আছে যে কোনো ভারতীয় বিদেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব যদি নিয়ে নেয়, সাপোজ ধরো কোনো একটা ব্যক্তি, ইন্ডিয়ান ব্যক্তি, সে আমেরিকায় চলে গেল এবং সেখানকার আমেরিকার সিটিজেনশিপ নিয়ে নিল, তখন ভারতের যে সিটিজেনশিপ, ভারতের নাগরিকত্ব কি হয়ে যাবে, সেটাকে রদ করে দেওয়া হবে। ভারতের নাগরিকত্ব কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে সেই ক্ষেত্রে যদি কেউ বিদেশে গিয়ে সেখানকার সিটিজেনশিপ নিয়ে নেয়। আর্টিকেল নাম্বার 10, আর্টিকেল নাম্বার 10 কি বলা আছে? আর্টিকেল 10-এ বলা আছে যে সবার নাগরিকত্ব বজায় থাকবে যত সময় না পর্যন্ত সে কোনো দেশ বিরোধী কাজ করবে। ভারতে থেকে কোনো ভারতীয় ব্যক্তি যদি দেশ বিরোধী কাজ করে, টেরোরিজম যদি কাজ করে, তাহলে তার নাগরিকত্ব কি করা হবে? ক্যান্সেল করে দেওয়া হবে। নেক্সট আর্টিকেল নাম্বার হলো 11, মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল হলো আর্টিকেল নাম্বার 11। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কোশ্চেন কি দেবে যে এই যে সিটিজেনশিপ সংক্রান্ত যে আইন, সিটিজেনশিপ সংক্রান্ত যে সমস্ত আইন, এই আইনকে কে লাগু করতে পারে বা কে সংশোধন করতে পারে? তো সিটিজেনশিপ সংক্রান্ত আইনকে ভারতের গৃহমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার কিন্তু হাতে ক্ষমতা দেওয়া আছে সিটিজেনশিপ অ্যাক্ট বা সিটিজেনশিপ আইন বানানোর জন্য। তো এই কারণে তোমরা দেখেছিলে যখন সিএএ লাগু করা হয়েছিল তখন কিন্তু তখনকার তৎকালীন গৃহমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহের কিন্তু অ্যাক্টিভনেস কিন্তু তখন বেশি দেখা গিয়েছিল। তো কারণ কি? কারণ হলো ভারতের সংবিধানের আর্টিকেল নাম্বার 11-তেই বলা আছে সিটিজেনশিপ সংক্রান্ত কোনো আইনে সংশোধন বা কোনো আইন বানানোর জন্য দায়িত্ব কার হাতে দেওয়া থাকবে? হোম মিনিস্ট্রির আন্ডারে, অর্থাৎ গৃহমন্ত্রীর আন্ডারে দেওয়া থাকবে। কোশ্চেন এক্সামে দিয়েছিল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ ক্লাসটাকে কিন্তু ডাউনলোড করে দেখবে না। সাপোজ যদি কেউ ডাউনলোড করে দেখো, তাদেরকে রিকোয়েস্ট করব নেক্সট ক্লাস থেকে কিন্তু ক্লাসগুলো ডাউনলোড করে দেখবে না, অনলাইনে দেখার চেষ্টা করবে। লাইভ যদি না দেখা সম্ভব হয়, রেকর্ডেড হিসাবে ক্লাস থেকে যাচ্ছে, তো তোমাদের টাইম মতো তোমরা অনলাইনে কিন্তু ক্লাসটা দেখবে। এটা আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হলে একটাই বেনিফিট, কি তোমরা আগে থেকে রুটিন পেয়ে যাবে, ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে, কোনো নোটিফিকেশন প্রকাশিত হলে, সব কিছুই কিন্তু সবার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করলে, মেসেজ করে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে। তবে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই নম্বরে নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদেরই একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথ বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন, তো চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। যেহেতু চ্যানেলটা নতুন, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নেবে, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নেবে। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো ফলো করবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে? তো উপরাষ্ট্রপতির ইলেকশনের ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 66-এ, ধারা 66-এ কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এখান থেকে নোট করো, ভাইস প্রেসিডেন্ট লেখো, ভাইস প্রেসিডেন্ট, শর্টলি লিখলাম ভিপি। ভাইস প্রেসিডেন্টের নির্বাচন কিসের মাধ্যমে হয়? তো অবভিয়াসলি কিন্তু ইলেকট্রাল কলেজের মাধ্যমে, বাই ইলেকটোরাল কলেজ,
ইলেকটোরাল কলেজের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। কোশ্চেন দেবে যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কারা অংশগ্রহণ করে, তো মনে রাখবে সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট, অল মেম্বার অল মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্টের মধ্যে দুটো কক্ষ থাকে, কি কি? উচ্চ কক্ষ হলো রাজ্যসভা, নিম্ন কক্ষ হলো লোকসভা। তো লোকসভা এবং রাজ্যসভার সমস্ত মেম্বার নমিনেটেড হোক চাই সেটা ইলেক্টেড হোক, প্রত্যেকেই কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করবে। ভাইস প্রেসিডেন্টের শপথ বাক্য কে পাঠ করাবে? শপথ বাক্য পাঠ করাবে ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। শর্টে লিখলাম PR, ফুল ফর্মে লিখে রাখবে। ভাইস প্রেসিডেন্ট যদি রিজাইন করতে চায় কোনো কারণবশত, তো কার কাছে সে রিজাইন পত্র জমা দেবে? ভারতের রাষ্ট্রপতির কাছেই সে রিজাইন পত্র জমা দেবে। কোশ্চেন দেবে ভাইস প্রেসিডেন্ট যদি কোনো দেশ বিরোধী বা কোনো সমাজ বিরোধী কাজ করে, তো তাকে যদি তাড়ানোর প্রয়োজন হয়, তো কে তাড়াবে? তো তাকে তাড়াবে কিন্তু প্রেসিডেন্ট। এবং কার রিকমেন্ডেশন অনুযায়ী কে এর জন্য অনুমতি দেবে? তো লিখে রাখো রিকমেন্ডেশন 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 বাই রাজ্যসভা। কারণ কি ভাইস প্রেসিডেন্ট কেন রাজ্যসভার রিকমেন্ডেশনে, কেন লোকসভার নয়? কারণ হলো ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান, অর্থাৎ রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। ভাইস প্রেসিডেন্টের কিন্তু কোনো কাজ থাকে না, ভাইস প্রেসিডেন্টের স্যালারি যেটা পান তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্টের স্যালারি পান না, তিনি পান কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের যে স্যালারি সেই স্যালারিটি পান। কারণ কি ভাইস প্রেসিডেন্টের কাজ ততদিন পর্যন্ত থাকে না যতদিন প্রেসিডেন্ট থাকে। তো প্রেসিডেন্ট যদি মারা যায় বা প্রেসিডেন্টের অবর্তমানে কিন্তু ভাইস প্রেসিডেন্ট কাজ করে, নতুবা ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার একজন মেম্বার হিসেবে কাজ করবে। সেই কারণে রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার জন্য রাজ্যসভার রিকমেন্ডেশনে যদি কোনো সে দেশ বিরোধী কাজ করে থাকে, প্রেসিডেন্ট কিন্তু ভাইস প্রেসিডেন্টকে হটাবে। নেক্সট লেখো ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। এখন ভাইস প্রেসিডেন্টকে জগদীপ ধনখড়, যিনি এই ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। আর যদি কোশ্চেন দেয় পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে CV আনন্দ বোস। তো ভাইস প্রেসিডেন্টের প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়? প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু ইলেকশন হয় বাই ইলেকট্রাল কলেজের দ্বারা। তো প্রেসিডেন্টের ইলেকশনে কারা কারা অংশগ্রহণ করতে পারে, এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাই বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো সমস্ত ইলেক্টেড মেম্বার, অল ইলেক্টেড অল অল ইলেক্টেড মেম্বার অল ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা, লোকসভা এবং রাজ্য বিধানসভার সমস্ত ইলেক্টেড মেম্বাররা কিন্তু কি করবে? প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। এবং এর পাশাপাশি দুটো ইউটিস আছে। দুটো ইউটিস কি কি? একটা হলো দিল্লি আর একটা হলো পুদুচেরি। দিল্লি ও পুদুচেরি এর ইলেক্টেড মেম্বাররাও কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে এরা অংশগ্রহণ করতে পারে, এটা কিন্তু মনে রাখবে। নমিনেটেড পার্সনরা কেন করতে পারে না সেটা এর আগে তোমাদের এই আজকে 62 নম্বর ক্লাস চলছে, তো এই জিনিসটা অলরেডি 4 থেকে 5 বার কিন্তু এর আগের যে 61টা ক্লাস হয়েছে তার মধ্যে কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। তো আশা করি যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তাদের অ্যান্সার জানা আছে, তবু আমি একবার বলে দিচ্ছি। এই রাজ্যসভায় যে সমস্ত 12 জন নমিনেটেড পার্সন থাকে, সেই 12 জন নমিনেটেড পার্সন কে চয়েস করে? প্রেসিডেন্ট চয়েস করে। তো অবভিয়াসলি তুমি যদি কাউকে চয়েস করো সে তোমার ফেভারে কিন্তু ভোট দেবে। তো সেই কারণেই কিন্তু নমিনেটেড পার্সনরা অংশগ্রহণ করতে পারে না প্রেসিডেন্টের ইলেকশনে। কোশ্চেন দেবে প্রেসিডেন্টের শপথ বাক্য কে পাঠ করান? ওথ। তো সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস, যাকে বলা হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া CJI, তো বর্তমান কে CJI? DY চন্দ্রচূড়। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করাবেন। প্রেসিডেন্ট যদি রিজাইন দিতে চান কোনো কারণবশত, কার কাছে দেবেন? তিনি দেবেন ভাইস প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র। আর প্রেসিডেন্ট যদি কোনো দেশ বিরোধী কাজ করে থাকে তখন তাকে হটানোকে কি বলা হয়?
ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট। তো ইমপিচমেন্ট করার ক্ষমতা কার আছে? ইমপিচমেন্ট করার ক্ষমতা কিন্তু শুধুমাত্র পার্লামেন্ট, বাই পার্লামেন্ট। পার্লামেন্ট বলতে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত মেম্বাররা। বিধানসভার মেম্বাররা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করেছিল, বিধানসভার ইলেকটেড মেম্বাররা, কিন্তু বিধানসভার ইলেকটেড মেম্বাররা কিন্তু রাষ্ট্রপতির ইলেকশনে অংশগ্রহণ করেছিল, কিন্তু এরা কিন্তু ইমপিচমেন্ট করতে পারবে না রাষ্ট্রপতিকে। তো ইমপিচমেন্ট করার ক্ষমতা শুধুমাত্র পার্লামেন্ট। তো পার্লামেন্টের মধ্যে দুটো কক্ষ থাকে, লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের হাতে কিন্তু সেই ক্ষমতাটা আছে যে প্রেসিডেন্টকে হটানোর, প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করানোর জন্য। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন লিখে নাও। এই ভাইস প্রেসিডেন্ট এবং যে প্রেসিডেন্ট, এই ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের ব্যাপারে যেটা নেওয়া হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে ভাইস প্রেসিডেন্ট নেওয়া হয়েছে। আমেরিকার সংবিধান থেকেও কিন্তু প্রেসিডেন্টটাকে নেওয়া হয়েছে। নেক্সট লেখো গভর্নর, গভর্নর, গভর্নর। গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট কে করবে? গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট করবে কে? অ্যাপয়েন্টমেন্ট করবে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট করবে। গভর্নর থেকে যে কোশ্চেনটা এক্সামে দেয় সেটা হলো গভর্নরের শপথ বাক্য কে পাঠ করাবে। তো শপথ বাক্য পাঠ করানোর সেখানে অপশানে থাকবে প্রেসিডেন্ট, থাকবে থাকবে প্রাইম মিনিস্টার, থাকবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, থাকবে কি চিফ জাস্টিস অফ হাইকোর্ট, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, হাইকোর্টের চিফ জাস্টিস। তো অ্যান্সার হয়ে যাবে হাইকোর্টের চিফ জাস্টিস কিন্তু গভর্নরের শপথ বাক্য পাঠ করাবেন। গভর্নর যদি রিজাইন দিতে চান বা গভর্নরকে যদি তাড়াতে হয়, তো কে তাড়াবে? তাড়াবে কিন্তু ভারতের রাষ্ট্রপতি, বা রিজাইন দিলে পদত্যাগপত্র কার কাছে জমা দেবে গভর্নর? রাষ্ট্রপতির কাছে জমা দেবে। গভর্নরটাকে নেওয়া হয়েছে, মানে গভর্নরের ব্যাপারে আর্টিকেলগুলো নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো মনে রাখবে এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। কানাডা, কানাডার সংবিধান থেকে আমরা গভর্নরকে নিয়েছি, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে নিয়েছি আমেরিকার সংবিধান থেকে। নেক্সট কোশ্চেনে চলে আসো, ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কটা? তো বর্তমান সদস্য সংখ্যা হলো 27টা। কোশ্চেন দেবে যে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো হেডকোয়ার্টার অবস্থিত ব্রুসেলস, ব্রুসেলস বেলজিয়াম, ব্রুসেলস বেলজিয়ামে অবস্থিত কি ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার, এবং যার মেম্বার কান্ট্রি বর্তমানে 27টা। নেক্সট কোশ্চেন, কোনো ব্যক্তির মৃত্যুর কতদিনের মধ্যে মৃত্যুর রেজিস্ট্রেশন করাতে হয়? কত দিনের মধ্যে, ম্যাক্সিমাম কত দিনের মধ্যে তার রেজিস্ট্রেশন করাতে হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কিন্তু যদি এক্সামেও না আসে কিন্তু লাইফ টাইম তোমার কিন্তু কাজে লাগবে কোনো না কোনো ক্ষেত্রে, তোমার পরিবারের ক্ষেত্রে হোক বা আশেপাশে তোমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে হোক, এটা কিন্তু কাজে লাগবে। মনে রাখবে 21 দিনের মধ্যে কিন্তু তার মৃত্যু রেজিস্ট্রেশন করাতে হবে যদি কোনো ব্যক্তি মারা যায় গভর্নমেন্টের খাতায়। নেক্সট কোশ্চেনে চলে আসো, বেতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো বেতলা জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে অবস্থিত বেতলা জাতীয় উদ্যান। ছত্তিশগড় থেকে রিলেট করো, ছত্তিশগড়ে কি কি ন্যাশনাল পার্ক আছে লেখো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা বহুবার এক্সামে দিয়েছে, ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক অবস্থিত ছত্তিশগড়ে। এছাড়া আরেকটা লেখো কাঙ্গের ঘাটি, কাঙ্গের, কাঙ্গের ঘাটি। বিহার থেকে একটা লেখো বাল্মীকি, বাল্মীকি ন্যাশনাল পার্ক এক্সামে দিয়েছিল। আর উড়িষ্যা থেকে লেখো সিমলিপাল, বহুবার এক্সামে দিয়েছে সিমলিপালটা, সিমলিপাল ন্যাশনাল পার্ক। আর একটা লেখো ভিতরকনিকা, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? ওড়িশা রাজ্যে। নেক্সট কোশ্চেন, একটি কবাডি দলে কতজন খেলোয়াড় থাকে? একটা কবাডি দলে কতজন খেলোয়াড় থাকে? তো কবাডি দলে
সাধারণত বলেছে, কিন্তু সাধারণত 7 জন কিন্তু প্লেয়ার থাকে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে তোমরা এখানে নোট ডাউন করো যে নাম্বার অফ প্লেয়ার্স, নাম্বার অফ প্লেয়ার্স, কারণ কিছু গেমে কতজন করে প্লেয়ার থাকে এক্সামে কোশ্চেন দেয়, তো লেখো নাম্বার অফ প্লেয়ার্স আর এই সাইডে লেখো গেমসের নাম, গেমসের নাম। তো এখানে লেখো 11, 11 নাম্বার অফ প্লেয়ার্স থাকে কোন কোন গেমসে, এটা খুবই ইজি কোশ্চেন। ফুটবলেও থাকে 11 জন প্লেয়ার, ক্রিকেটেও থাকে 11 জন প্লেয়ার, অ্যান্ড হকিতেও থাকে কিন্তু 11 জন করে প্লেয়ার। নেক্সট লেখো 15 জন প্লেয়ার থাকে কিসে, রাগবি ফুটবল থাকে 15 জন প্লেয়ার, রাগবি ফুটবলে থাকে 15 জন প্লেয়ার। নেক্সট লেখো 9 জন প্লেয়ার থাকে কোন গেমসে, 9 জন প্লেয়ার থাকে খো খো গেমস, আর থাকে বেসবল অ্যান্ড খো গেমসে 9 জন প্লেয়ার থাকে। 7 জন প্লেয়ার কিসে থাকে, 7 জন প্লেয়ার এক্ষুনি বললাম কবাডি, তো এখানে লেখো কবাডি। আরেকটা লেখো ওয়াটার পুলো গেমসেও কিন্তু থাকে 7 জন প্লেয়ার। লেখো 6 জন প্লেয়ার থাকে কোন গেমসে, ভলিবলে থাকে 6 জন প্লেয়ার। 5 জন প্লেয়ার থাকে বাস্কেটবলে থাকে 5 জন, অ্যান্ড 4 জন প্লেয়ার থাকে কোন গেমসে, পোলো গেমসে থাকে 4 জন প্লেয়ার। নেক্সট কোশ্চেন লেখো সেলা টানেল নির্মাণ করা হচ্ছে কোন রাজ্যে সেলা পাস নির্মাণ করা হচ্ছে, অরুণাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর না উত্তরাখণ্ড। তো সেলা পাস কিন্তু নর্থ ইস্ট সাইডে অরুণাচল প্রদেশে কিন্তু নির্মাণ করা হচ্ছে, সেলা পাসে সেলা টানেল কিন্তু নির্মাণ করা হচ্ছে। তো সেনা টানেল হলো 3000 মিটার একটা নির্মাণধীন, মানে এটা এখনো চলছে কাজ, সড়ক সুড়ঙ্গ, যা আসামের গুয়াহাটি থেকে ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যের তাওয়াং এর মধ্যে কিন্তু যোগাযোগ রক্ষা করবে। অরুণাচল প্রদেশ থেকে রিলেট করো, অরুণাচল প্রদেশের ক্যাপিটাল, নর্থ ইস্ট সাইডে যে 7টা স্টেট আছে, 7 সিস্টার অ্যান্ড তার ব্রাদার, এই 8টা স্টেটের ক্যাপিটাল কি, সেখানকার সেখানকার চিফ মিনিস্টার যদি কোনো স্টেটে নতুন অ্যাপয়েন্ট হয়, এগুলো কিন্তু অবশ্যই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে দেখবে। বারবার বলেছি, তোমাদের এর আগের ক্লাসগুলোতেও বলেছি যে যখনই হাতে ফাঁকা টাইম থাকবে তোমরা কিন্তু ইন্ডিয়ার ম্যাপ হোক বা পশ্চিমবঙ্গের হোক বা ওয়ার্ল্ডের ম্যাপ হোক, এইগুলো ভালোভাবে খেয়াল করবে, যাতে করে জিনিসগুলো মুখস্থ থাকে, মানে ম্যাপগুলো দেখে কোথায় কোন স্টেট, কোথায় কোন তোমাদের পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি আছে, এগুলো ধীরে ধীরে যদি প্রত্যেকদিন দেখতে থাকো, তো যখনই পড়ানো হবে তার সাথে কোরিলেট হবে এবং জিনিসটা কিন্তু সহজে মুখস্থ হবে। তো অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি, ইটানাগার। অরুণাচল প্রদেশের বর্তমান যিনি সিএম আছেন তার নাম কি, পেমা খান্ডু। অ্যান্ড অরুণাচল প্রদেশের গভর্নর কিন্তু নতুন নিযুক্ত হয়েছে কে টি পারনায়ক। শুধু এইটুকুই মনে রাখবে, কেটির একটা ফুল ফর্ম আছে, মনে রাখার দরকার নেই, জিন্দিগিতে মনে হবে না, শুধুমাত্র মনে রাখবে কে টি পারনায়ক। কোন স্টেটের গভর্নর, অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, ছোটা ভীম যে কার্টুন চরিত্র, আশা করি প্রত্যেকেই দেখেছো ছোটা ভীম কার্টুন চরিত্রটা, এই চরিত্রের স্রষ্টাকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। নারায়ণ দেবনাথেরও কিছু কিন্তু চরিত্র আছে, কি কি নারায়ণ দেবনাথের চরিত্র, নন্টে ফন্টে, এগুলো আমাদের ছোটবেলার কথা বলছি, এখন হয় কিনা জানি না, তো আমাদের ছোটবেলায় কিন্তু আমরা এগুলো দেখেছি, এখন হয় কিনা যদি কেউ দেখে থাকো তো কমেন্ট বক্সে লিখতে পারো যে কোথায় হয়, কোন চ্যানেলে হয়, আগে আমাদের টাইমে হতো আকাশ বাংলা চ্যানেলে। তো যাই হোক, নন্টে ফন্টে, হাদা ভোদা, বাটুল দা গ্রেট, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় এগুলো, আর বিশেষ করে পিএসসি মিসলেনিয়াসের বলতে পারো এটা ফেভারিট কোশ্চেন। এই চরিত্রগুলোর স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। তাহলে ছোটা ভীম চরিত্রের স্রষ্টা হলো রাজীব চিলাকা হলেন ছোটা ভীম কার্টুন চরিত্রের স্রষ্টা। অপশন সি এর সঠিক অ্যান্সার।
নীরাজ বিক্রম মোটু পাতলু নামে মোটু পাতলু নামে একটা কার্টুন চরিত্র আছে, মোটু পাতলু। তার স্রষ্টা হলেন কে? নীরাজ বিক্রম। আর প্রাণ কুমার শর্মা লিখে রাখো চাচা চৌধুরী, চাচা চৌধুরী ক্যারেক্টারের স্রষ্টাকে প্রাণ কুমার শর্মা। আচ্ছা, এখান থেকে আরো দুটো তিনটে পয়েন্ট লেখাবো। একটা লেখো নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, একটু গুলিয়ে যায়। নারায়ণ দেবনাথ মনে রাখবে নন্টে ফন্টে হাদা ফোদা বাটুল দা গ্রেট। আর নারায়ণ গঙ্গোপাধ্যায় যখন দেবে তখন মনে রাখবে টেনিদা। টেনিদা চরিত্রের স্রষ্টাকে, টেনিদা চরিত্রের স্রষ্টা হলেন কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদার মতো শুনতে লাগবে আরেকটা কি? ঘনাদা। ঘনাদা চরিত্রের স্রষ্টাকে, ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র হলেন ঘনাদা চরিত্রের স্রষ্টা। নেক্সট লেখো উইলিয়াম হানা এবং ফোসেফ বারবারা। উইলিয়াম হানা ও ফোসেফ বারবারা এনার সৃষ্ট ক্যারেক্টারকে, এটা আশা করব প্রত্যেকেরই মোস্ট ফেভারিট কার্টুন এটা। তো নাম কি? টম অ্যান্ড জেরি। এখনো সম্ভবত কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে এটা টেলিকাস্ট হয়ে থাকে। কার সৃষ্ট? উইলিয়াম হানা অ্যান্ড ফোসেফ বারবারা। নেক্সট এখান থেকে লেখো এডগার রাইস বারোস। এটা এক্সামে কোশ্চেন দিয়েছিল। এডগার রাইস এনার সৃষ্ট ক্যারেক্টার হলো টারজান। নেক্সট এখান থেকে লেখো লি ফকের সৃষ্ট ক্যারেক্টার হলো দ্য ফ্যান্টম। আর লাস্ট লেখাচ্ছি আরেকটা স্ট্যানলি এবং আরেকজন স্টিভ ডিটকো। এনার সৃষ্ট ক্যারেক্টার হলো কি? স্পাইডারম্যান। নেক্সট কোশ্চেনে চলে আসো। নিম্নলিখিত কোন বিজ্ঞানী হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন? তোমাদের এর জাস্ট আগের ক্লাসে 61 নম্বর ক্লাসেই কিন্তু পড়িয়েছি হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলর। এছাড়া সেখানে কিন্তু প্রায় 20-22টা মতো আরো ইম্পর্টেন্ট ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর পড়ানো হয়েছে, সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। যেহেতু এর আগের ক্লাসে পড়িয়েছি, এখন রিভিশনের জন্য আমি এখানে লেখাচ্ছি না, এর আগের ক্লাসটা দেখে নেবে, সেখানে কিন্তু লেখানো হয়েছে প্রায় 20-22টা মতো। নেক্সট কোশ্চেনে চলে আসো। সন্তুরে মোট কতগুলো তার থাকে? সন্তুর যে বাদ্যযন্ত্র, সেই সন্তুর বাদ্যযন্ত্রে মোট কতগুলো স্ট্রিং থাকে, মোট কতগুলো তার থাকে? তো 100টা তার থাকে সন্তুরে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে যে সন্তুর বাদ্যযন্ত্রটা কেমন দেখতে, তাহলে সহজে মনে থাকবে। এবার এখান থেকে হেডিং করো যে বিভিন্ন ইম্পর্টেন্ট বাদ্যযন্ত্র এবং তারের সংখ্যা। কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে একটা তার থাকে এর মধ্যে কোন বাদ্যযন্ত্রের? একটা তার। তো একটা তার থাকে এক তারা। তো একটা তার থাকে বলে সেখান থেকেই হয়েছে এক তারা। নেক্সট লেখো 2 থেকে 5টা তার থাকে। 2 থেকে 5টা তার থাকে কোন বাদ্যযন্ত্রে? দোতারা। নেক্সট লেখো 3টে তার থাকে কোন বাদ্যযন্ত্রে? 3টি তার।
তিনটি তার থাকে কোন বাদ্যযন্ত্রে? তো তিনটে তার থাকে সেতার, সেতারে থাকে তিনটে তার। নেক্সট লেখো এখানে চারটি তার থাকে কোন বাদ্যযন্ত্রে? চারটি তার থাকে দুটো তিনটে বাদ্যযন্ত্রে, লিখে নাও তানপুরাতে চারটে তার থাকে। তারপর বীণা, বীণাতে চারটে তার থাকে, যেটা সরস্বতীর বাদ্যযন্ত্র। তারপর সারেঙ্গি, সারেঙ্গিতে চারটে তার থাকে। এসরাজ নামক একটা বাদ্যযন্ত্র আছে, তাতেও কিন্তু চারটে তার থাকে। বেহালা, বেহালাতেও কিন্তু থাকে কি চারটে তার থাকে। নেক্সট লেখো ছটা তার, ছটা তার থাকে কিসে? ছটা তার থাকে শারদ, শারদে থাকে ছটা তার। এবং এদের যারা ফেমাস বাদ্যযন্ত্র প্লে লিস্ট যারা আছে, মানে সেতার বাদক, তানপুরা বাদক, বেহালা বাদক, শারদ বাদক, তবলা বাদক, এগুলো কিন্তু অলরেডি আমরা পড়িয়ে দিয়েছি এসএসসির ক্লাসে। তো সেখানে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আমরা এখানে পড়াবো না, বা পুলিশের যে ক্লাসটা চলছে জিকে সেখানে যা পড়িয়েছি সেগুলো কিন্তু আমরা এখানে পড়াবো না। তাই প্রত্যেককে বারবার বলি, প্রিভিয়াস ক্লাসগুলোতেও কিন্তু বারবার বলেছি, যদি তোমাদের মধ্যে কারোর শুধুমাত্র টার্গেটেড থাকে যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম দেবো বা মিসেলেনিয়াস এক্সাম দেবো, তাদেরকে বলবো এই চ্যানেলে আরো দুটো এক্সামের জন্য জিকেজিএস এর স্পেশাল ক্লাস চলছে, অর্থাৎ পুলিশের জন্য একটা জিকেজিএস আর এসএসসির জন্য একটা জিকেজিএস এর ক্লাস চলছে। সেই ক্লাসগুলোও কিন্তু অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ওই ক্লাসগুলোও কিন্তু তোমাদের পিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ বলতে চাইছি যে সমস্ত এক্সামের জিকেজিএস টপিক থাকছে, প্রত্যেকটা এক্সামের জন্য যে জিকেজিএস এর ক্লাস আমাদের এই চ্যানেলগুলোতে এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে, প্রত্যেকটা জিকেজিএস এর ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট। এবং তোমাদের মধ্যে যদি কেউ এই তিনটে জিকেজিএস এর ক্লাসগুলো তোমরা কভার করতে পারো, রিভিশন করতে পারো, তাহলে এইটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা এই ক্লাসগুলোর মধ্যে থেকে 70 থেকে 80% কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবে। তো যারা রেগুলার বেসিসে পড়ছো তাদের ওয়েল অ্যান্ড গুড, আর রিভিশন কিন্তু অবশ্যই করবে, এটা কিন্তু বারবার বলছি, শুধুমাত্র পড়লে হবে না, নতুন যা পড়াচ্ছি পড়লে হবে না, রিভিশনও করতে হবে প্রিভিয়াস ক্লাসগুলোর। দরকার পড়লে ভিডিও আরও একবার রিমাইন্ড করে দেখবে। নেক্সট লেখো 4 থেকে 5 জোড়া, 4 থেকে 5 জোড়া তার থাকে। জোড়া বলেছি, 4 থেকে 5টা তার কিন্তু বলেনি। 4 থেকে 5 জোড়া তার থাকে কোন বাদ্যযন্ত্রে? ম্যান্ডোলিন, ম্যান্ডোলিনে 4 থেকে 5 জোড়া কিন্তু তার থাকে। কিসে? ম্যান্ডোলিনে কিন্তু 4 থেকে 5 জোড়া তার থাকে। কোশ্চেন দেবে 100টা তার, 100টা তার তো এক্ষুনি বললাম সন্তুরে থাকে, কিন্তু আধুনিক যে সমস্ত সন্তুরগুলো বেরোচ্ছে সেখানে কিন্তু 72 থেকে 100টার বেশিও কিন্তু তার থাকছে, 72টাও থাকছে বা 100টার বেশিও কিন্তু তার থাকছে। তো যাই হোক, মনে রাখবে সন্তুরে 100টা কিন্তু তার থাকে। আর এখান থেকে নেক্সট লেখো 88টি চাবি থাকে, 88টা চাবি থাকে কোন বাদ্যযন্ত্রে? পিয়ানো, পিয়ানোতে থাকে 88টা চাবি। নেক্সট কোশ্চেনে চলে আসো, ভৈরব রাগটা কোন সময়ে গাওয়া হয়? ভৈরব রাগ, এটা কিন্তু তোমাদের অলরেডি সম্ভবত 40 কি 42 নম্বর ক্লাসের দিকে, আমার খেয়াল আসে না, কিন্তু পড়িয়েছি এই রাগের ওপর থেকে একটা কোশ্চেন। তো ভৈরব রাগ সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। ভৈরব রাগ কোন টাইমে গাওয়া হয়? ভোরবেলা, ভোরবেলাতে গাওয়া হয় কি ভৈরব রাগ গাওয়া হয়ে থাকে। গ্রীষ্মকালের রাত্রিতে গাওয়া হয় কি দীপক রাগ, দীপক, দীপক রাগ গাওয়া হয় গ্রীষ্মকালের রাত্রিতে। শীতের সন্ধ্যায় কোন প্রকার রাগ গাওয়া হয়? শ্রী রাগ, শ্রী রাগ গাওয়া হয় শীতের সন্ধ্যায়। আর গোধূলিতে কোন প্রকার রাগ? হিন্দোল রাগ, হিন্দোল, হিন্দোল রাগ গাওয়া হয় কোন টাইমে? গোধূলিতে। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়? 8 সেপ্টেম্বরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। 8 মার্চে আমরা কি পালন করি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 8 মার্চ কি? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করি? আমরা পালন করি 8 মার্চে। 16 মার্চে আমরা কি পালন করি? 16 মার্চ, আচ্ছা 16 মার্চটাকে একটু কারেকশন করে নাও, 16 মার্চটা অতটা ইম্পর্টেন্ট না, কারেকশন করে নাও 15 মার্চ।
15 মার্চে কি পালন করি? ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কনজিউমার ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালন করি 15 মার্চে। আর 24 মার্চে আমরা পালন করি কি? ওয়ার্ল্ড টিভি ডে। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, টিভি ডে পালন করে থাকি। 2024-এ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর থিম কি ছিল? 2024-এর থিম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে থিমটা কি ছিল 2024-এ। আন্তর্জাতিক মহিলা দিবসের, আন্তর্জাতিক ওমেন্স দিবসের ইনভেস্ট ইন ওম্যান, ইনভেস্ট ইন ওম্যান, ইনভেস্ট ইন ওম্যান, অ্যাক্সিলারেট প্রোগ্রেস, অ্যাক্সিলারেট প্রোগ্রেস, অ্যাক্সিলারেট প্রোগ্রেস ছিল কি 2024-এর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর থিম। নেক্সট কোশ্চেনে চলে আসো। হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটির লেখক কে? তো হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটির লেখক হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান। ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান। তার লেখা বইয়ের নাম কি? হিন্দু ভিউ অফ লাইফ। অমর্ত্য সেনের লেখা একটা ফেমাস বই লিখে রাখো, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটা কার লেখা? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটা লেখা অমর্ত্য সেনের। এস চন্দ্রশেখরের লেখা বই হলো ফ্রম ইন্ডিয়া টু আমেরিকা, ফ্রম ইন্ডিয়া টু আমেরিকা, আমেরিকা। ভারতের প্রথম ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন এককটি তথ্যের ক্ষুদ্রতম একক? ডাটার ক্ষুদ্রতম একক হলো বিট। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। কম্পিউটারের উপরে কোশ্চেন, অনলাইনের ফরম্যাটে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ ইউনেস্কোর সদস্য হিসাবে পুনরায় অন্তর্ভুক্ত হলো? তো ইউনেস্কোর সদস্য হিসাবে সম্প্রতি অন্তর্ভুক্ত হয়েছে আমেরিকা, ইউএসএ, ইউএসএ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেক স্টুডেন্ট ইউএসএ এইভাবে দেখে অভ্যস্ত। যখনই বাংলা ফরম্যাটে এইভাবে লেখা থাকে, অনেকেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার জানা সত্ত্বেও মার্কিং করতে পারে না। কারণ কি, 100টা কোশ্চেন তোমাদের সলভ করতে হয় 1 ঘন্টার মধ্যে, বা কোনো কোনো এক্সামে 1.5 ঘন্টা টাইম থাকে। তো যেহেতু টাইমের মধ্যে সলভ করতে হয়, তো এটা কিন্তু খেয়াল রাখবে যে বাংলা ফরম্যাটে কোশ্চেন হলে ইউএসএ কিন্তু ইচ্ছা করে এইভাবে এক্সামিনার দিয়ে দেবে, যাতে করে তোমার এই কোশ্চেনটার কিছু টাইম টেকেন হয়ে যায়। এগুলো কিন্তু খেয়াল রাখবে। তো 2023 সালে ইউএসএ কত নম্বর মেম্বার হিসাবে? 194, 194তম মেম্বার হিসাবে ইউনেস্কোর সাথে যুক্ত হয়েছে। ইউনেস্কো থেকে লাস্ট তোমাদের পিএসসির যে এক্সাম হলো ফুড এসআই, সেখানে কোশ্চেন দিয়েছিল হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ইউনেস্কোর। তার আগে জেনে নাও ফুল ফর্ম কি। তো ইউ ফর হলো ইউএন ফর ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন। এডুকেশনাল, ই ফর এডুকেশনাল, এডুকেশনাল। এস ফর হলো সায়েন্টিফিক, সায়েন্টিফিক, এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, কালচারাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কবে এর গঠন হয়েছিল, এস্টাবলিশ কবে হয়েছিল, সালটা মনে রাখলেই হবে। 1945-এ এর কিন্তু গঠন হয়। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এক্সামে দিয়েছিল, মনে রাখবে এই বছর যেখানে অলিম্পিক গেমস চলছে, প্যারিসেই কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত, ফ্রান্সের প্যারিসে। আর ইউনেস্কোর বর্তমান ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন? আদ্রে আজৌলে, আদ্রে আজৌলে। নেক্সট কোশ্চেনে চলে আসো। সম্প্রতি
কোন কোম্পানি রাইজিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? রাইজিং স্টার অ্যাওয়ার্ড, তো রাইজিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কোল ইন্ডিয়া লিমিটেড, অপশন এ এর সঠিক অ্যান্সার। কোশ্চেন দেবে কোল ইন্ডিয়া লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেডকে শর্টে কি বলবো? সিআইএল, তো অনেক সময় সিআইএল অপশানে থাকতে পারে, তো কোল ইন্ডিয়া লিমিটেড এর ফুল ফর্ম। কোশ্চেন দেবে এই কোল ইন্ডিয়া লিমিটেডের ইস্টাবলিশ কবে হয়েছিল? 1975, এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এর হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের কলকাতাতে, পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত সিআইএল কোল ইন্ডিয়া লিমিটেডের হেডকোয়ার্টার। বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন এই কোল ইন্ডিয়া লিমিটেডে? তো চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন পিএম প্রসাদ, পিএম প্রসাদ। নেক্সট কোশ্চেনে চলে আসো, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, G20 লিডারশিপ সামিটে কোন মন্ত্রণালয় ভারত দ্য মাদার অফ ডেমোক্রেসি নামক পোর্টালের উন্মোচন করেছেন? তো এটা উন্মোচন করেছে সাংস্কৃতিক মন্ত্রণালয়, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকে ক্লাসে যে 20টা কোশ্চেন রাখা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা গিয়েছে যে ক্লাস দেখছো বাট লাইক করছো না, তো লাইক যদি না করো আমরা তোমাদের থেকে রেসপন্স বুঝতে পারবো না যে তোমাদের রেসপন্স কেমন থাকছে বা ক্লাস আদৌ তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা। তো বারবার বলছি, যদি কোথাও ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।